আজকে আমরা পর্যায় সারণীর অন্তর্গত গ্রুপ 13 যেটাকে আমরা বোরন পরিবার বলি সেটা সম্বন্ধে কিছু পড়াশোনা করবো। গ্রুপ 13 তাহলে সেখানে কি কি মৌল আছে? তাহলে একটা হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে প্রথমত এই মৌলগুলোর যদি একটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে চাই, তাহলে সেটা আমরা কি করছি, আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP1। তাহলে সেখান থেকে বোরন অ্যাটমটার ইলেকট্রনিক কনফিগারেশন হিলিয়াম কোড 2s2 2p1, অ্যালুমিনিয়াম অ্যাটমটার নিয়ন কোড 3s2 3p1, গ্যালিয়ামের ক্ষেত্রে আর্গন কোড 3d10 4s2 4p1. In case of indium we have krypton code 4d10 5s2 5p1, and lastly thallium xenon code 4f14 5d10 6s2 6p1. That is the electronic configuration of thallium. তাহলে এইটা হচ্ছে আমরা টোটাল যে আমাদের 6 পিরিয়ড পর্যন্ত, সেকেন্ড পিরিয়ড থেকে 6 পিরিয়ড পর্যন্ত যে গ্রুপ 13 এর টোটাল 5টা যে এলিমেন্ট তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখলাম। এবার আমরা এই যে এলিমেন্ট গুলোর বা এই মৌলগুলোর বিভিন্ন রকমের অ্যাটমিক এবং তার ফিজিক্যাল প্রপার্টির যে একটা জেনারেল ট্রেন্ড, দ্যাট ইজ পারমাণবিক ও ভৌত ধর্মের সাধারণ প্রবণতা, সেটা সম্বন্ধে আমরা কয়েকটা বিষয় জানবো। তার ফার্স্ট অফ অল যেটা আসছে আমরা, সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, বা যেটাকে আমরা বাংলায় বলছি মৌলের যা পরমাণুর যে ব্যাসার্ধ। তাহলে গ্রুপ 13 এর আগে যেটা আমরা পাচ্ছি, মানে এস ব্লকের যেটা গ্রুপ 2 এলিমেন্ট, গ্রুপ 2 মৌলগুলো অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধ দ্যাট ইজ অ্যাটমিক রেডিয়াসটা কম হয়। কারণ কি, আমরা যদি গ্রুপ সেকেন্ড পিরিয়ড থেকে এই সেকেন্ড গ্রুপ থেকে যখন 13 গ্রুপে যাব, তখন অ্যাটমের সংখ্যার আমাদের যেটা আছে তার থেকে অ্যাটমিক নাম্বার 1 ইউনিট বাড়ছে। তার মানে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা একটা করে বৃদ্ধি পায় বলেই এখানে পক্ষপাতে ইলেকট্রনের উপর নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যায়। যেমন আমরা দেখছি বেরিলিয়াম যে অ্যাটমটা, তার ইলেকট্রনিক কনফিগারেশন হিলিয়াম কোড 2s2, তাহলে প্রোটন সংখ্যা সেখানে কটা, 4টে। অন্যদিকে যখন আমরা বোরন অ্যাটমটা দেখছি, তার ইলেকট্রনিক কনফিগারেশন হিলিয়াম কোড 2s2 2p1, যেখানে প্রোটন সংখ্যা 5টা। কিন্তু দুজনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে আউটার মোস্টের ইলেকট্রনিক যে অরবিট এরো টু, তার আলটিমেটলি নতুন কোনো অরবিট আসছে না, কিন্তু একটা অরবিটে সেখান থেকে প্রোটনের সংখ্যা বৃদ্ধি, ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে নিউক্লিয়াসে একটা করে প্রোটনের সংখ্যাও বাড়ছে। সেখান থেকে আমরা পাচ্ছি এখানে, তার মানে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে। দেয়ারফর বেরিলিয়াম হ্যাজ গ্রেটার রেডিয়াস দ্যান দ্যাট অফ বোরন। এবার যদি আমরা অ্যালং দ্য গ্রুপ বা শ্রেণী বরাবর যদি ব্যাসার্ধ দেখি, তাহলে সেখান থেকে জেনারেল ট্রেন্ড আমরা কি জানি, যত যত আমরা গ্রুপ ওয়াইজ নিচের দিকে নামবো, তো সেখানে দেখতে পাওয়া যাবে অ্যাটমের রেডিয়াস জেনারেলি বৃদ্ধি পায়। কিন্তু এখানে একটা এক্সেপশনাল ব্যাপার আছে, কারণ বোরন থেকে যখন আমি অ্যালুমিনিয়ামে আসছি তখন রেডিয়াসটা বাড়ছে, কিন্তু অ্যালুমিনিয়াম থেকে দেন গ্যালিয়ামে আসতে গেলে রেডিয়াসটা বাড়ার জায়গায় সেটা কমে যাচ্ছে, দেন সেটা কন্টিনিউ ভাবে বাড়তে থাকছে। তাহলে এইরকম ব্যাপারটা কেন হলো? কারণ গ্যালিয়াম অ্যাটমে বলছে উইক স্ক্রিনিং এফেক্ট বা দুর্বল আবরণী ক্ষমতাযুক্ত 3d অরবিটালে সেটা 4s এবং 4p'র আগে থাকার ফলে এদের ওপর নিউক্লিয়ার 4s বা 4p'র ওপর নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি হয়। সেই কারণেই আমাদের অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, তাহলে গ্যালিয়াম অ্যাটমের আউটার মোস্ট ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি করে অ্যাট্রাকশন করবে, সেই জন্য অ্যালুমিনিয়ামের রেডিয়াসটা গ্যালিয়াম অপেক্ষা বড় হয়ে যায়। তাহলে যদি ইলেকট্রনিক কনফিগারেশন গ্যালিয়ামটা একবার আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে কি দেখবো, 4s 4p'র আগে কি আছে, 3d। 3d'র আমাদের যেটা স্ক্রিনিং পাওয়ার বা যেটাকে আমরা বাংলায় বলছি আবরণী ক্ষমতা, তার মানটা অনেকটাই কম। তার মানে এই গ্যালিয়ামের যে নিউক্লিয়াসে 31 নাম্বার অফ প্রোটন আছে, সে কি করছে, 4s বা 4p'র ইলেকট্রনকে নিজের দিকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারছে ডিউ টু উইক স্ক্রিনিং পাওয়ার অফ 3d ইলেকট্রন। সেই জন্য ব্যাসার্ধটা যতটা বাড়ার কথা ছিল ততটা না বেড়ে অ্যালুমিনিয়াম অপেক্ষা অনেকটা কমে যায়। সেই জন্য এই অ্যানোমালিটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, রেডিয়াস গেল। এরপর আসছি আমরা আয়নাইজেশন এনার্জি, বা যেটাকে বাংলায় আমরা বলছি আয়নীভবন শক্তি। জেনারেলি আমরা ট্রেন্ড কি জানি, যার অ্যাটমিক রেডিয়াস যত বড় হয় তার আয়নাইজেশন এনার্জি তত কম হয়। তার মানে ব্যাপারটা কি, নিউক্লিয়াস থেকে অ্যাটমের যদি আউটার মোস্টের ডিস্টেন্স যত বাড়বে, তাহলে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স আউটার মোস্ট ইলেকট্রনের প্রতি কম, তাহলে সেখান থেকে খুব সহজেই ইলেকট্রনটাকে আমরা সেখান থেকে বের করে ফেলতে পারবো, তার মানে তার আয়নাইজেশন এনার্জি কমে যাবে। তাহলে এখানে ফার্স্ট আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বোরনের মানটা সব থেকে বেশি,
তারপরে এখানটা আমাদের একদম টিএলটা আসে, দেন গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, সবশেষে হচ্ছে ইন্ডিয়াম। তাহলে এই যে টিএলটা তো সবার থেকে কম হওয়া উচিত ছিল, যেহেতু একদম লাস্ট এলিমেন্ট হচ্ছে এটা, সব থেকে নিচে আছে, তার অ্যাটমিক রেডিয়াস সব থেকে বড়, তাহলে এখান থেকে তো বের করতে এনার্জি সব থেকে কম হওয়া উচিত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বোরনের জাস্ট পরেই থ্যালিয়ামটা আসছে। তাহলে এমনটা হওয়ার কারণ, থ্যালিয়াম মৌলের আউটার মোস্টে যে কি আছে 6s এবং 6p, তার আগে কি আছে উইক স্ক্রিনিং পাওয়ার যুক্ত 4f এবং 5d অরবিটাল এর ইলেকট্রন। তাহলে এইগুলো থাকার ফলে তাহলে এর যে 81 নাম্বার অফ প্রোটন 6s এবং 6p কে স্ট্রংলি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছে, সেই জন্য ইলেকট্রনটাকে বের করতে শক্তি বেশি দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দেন আসছি আমরা অক্সিডেশন স্টেট। তাহলে এখান থেকে অক্সিডেশন স্টেটের ব্যাপারটা কি, এই যে প্রত্যেকের যেহেতু আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP1, তাহলে যদি p থেকে একটা ইলেকট্রন রিলিজ হয় তাহলে তার অক্সিডেশন স্টেট +1 হবে। আর s আর p দুটো থেকেই যদি মোট s থেকে দুটো p থেকে একটা, টোটাল যদি 3টে ইলেকট্রন রিলিজ হয় তাহলে সেখান থেকে আমরা +3 অক্সিডেশন স্টেট পাবো। তাহলে এবার বোরন অ্যাটমটা যেহেতু সবার প্রথম অ্যাটম, তাহলে সেই অ্যাটমের সাইজটা অনেকটা ছোট, সেই কারণে 3টে ইলেকট্রন রিলিজ করে B3+ এর গঠনের মাধ্যমে সে আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারে। জেনারেলি সে সেটা কি তৈরি করবে, আমাদের কোভ্যালেন্ট মলিকুল। তার মানে বোরন অ্যাটম কখনো ইলেকট্রন রিলিজ বা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে B3+ বা 3 3- এই ধরনের কোনো সিস্টেম সে তৈরি করতে পারে না। সে যেটা করবে, ইলেকট্রন অন্য কোনো অ্যাটমের সঙ্গে শেয়ার করে সে কোভ্যালেন্ট মলিকুল তৈরি করতে পারে। এবারে +3 যে অক্সিডেশন স্টেট, সেটার স্টেবিলিটি যদি আমরা বিচার করতে চাই তাহলে অ্যালুমিনিয়াম 3+ ইজ মোর স্টেবল, তারপর গ্যালিয়াম 3+, ইন্ডিয়াম 3+, থ্যালিয়াম 3+। অন্যদিকে +1 অক্সিডেশন স্টেট বিচার করলে সেখান থেকে থ্যালিয়ামটা সব থেকে বেশি স্টেবল, তারপরে ইন্ডিয়াম, দেন গ্যালিয়াম। এরকম হচ্ছে কারণ কি, নতুন একটা এফেক্ট এখানে আমরা শিখবো, দ্যাট ইজ কল্ড ইনার্ট পেয়ার এফেক্ট। কি ব্যাপারটা, থ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি এখানটায় জেনন কোড 4f14, 5d10, 6s2, 6p1। তাহলে আউটার মোস্ট এই 6s আর 6p কে যদি এখানে দেখা হয় তাহলে 6s এ দুটো, 6p তে একটা। এবার একটা ইলেকট্রন রিলিজ করলে তাহলে কি হচ্ছে, জেনন কোড 4f14, 5d10, 6s2, 6p তে কোনো ইলেকট্রন থাকছে না। এবার যখনই আমরা 6s এর যে ইলেকট্রন দুটো পেয়ার্ড আপ অবস্থায় আছে, এই অবস্থা থেকে যদি আরো দুটো ইলেকট্রনকে 6s থেকে বের করে আমরা থ্যালিয়াম 3+ থেকে 3+ যদি তৈরি করতে চাই, দেন সেই কেসে কি বলছে ব্যাপারটা, উইক স্ক্রিনিং এফেক্ট বা দুর্বল আবরণী ক্ষমতা যুক্ত 4f আর 5d উপকক্ষ থাকার ফলে এই 6s এর যে দুটো ইলেকট্রন সেটা খুব স্টেবল, তার মধ্যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি, আবার 6s এর সাইজটা অনেক বড় আকারের 6s, তাহলে সেখানে যে দুটো ইলেকট্রন থাকবে সেই দুটো ইলেকট্রন তাদের মধ্যে রিপালশন ফোর্স খুব কম, তাই 6s ইলেকট্রন দুটির স্টেবিলিটি খুব বেশি। এই ঘটনাটিকে আমরা বলছি ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। অর্থাৎ 6s ইলেকট্রন দুটি সহজে তখন নির্গত হয় না এবং Tl3+টা সহজে তৈরিও হবে না। যদি তৈরি না হয় তাহলে Tl3+ হচ্ছে একটা খুব হাইলি আনস্টেবল একটা সিস্টেম। Tl3+ যদি হাইলি আনস্টেবল সিস্টেম হয় তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই 3+ থেকে সে প্লাস 1-এ চলে আসতে চাইবে। তাহলে +1-এ চলে আসতে চাইছে মানে কি, নিজে রিডিউস হচ্ছে, তাহলে অন্যকে সে কি করবে, অক্সিডাইজ করবে, তার মানে তার অক্সিডাইজিং নেচারটা খুব স্ট্রং। সে অক্সিডাইজিং নেচারটা যদি খুব স্ট্রং হয় তার মানে Tl3+ মোর অক্সিডাইজিং, দেন In3+, দেন Ga3+, এই কারণে ব্যাপারটা এমন আসছে। তাহলে এবার এখান থেকে আমরা আসছি, তাহলে মেন ব্যাপারগুলো নিষ্ক্রিয় জোড় প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট যেটা পড়লাম সেটা হচ্ছে এই কেসটাই। আমরা তাহলে এখান থেকে এইভাবেও কিন্তু একটু মানে কোশ্চেনটা একটু চেঞ্জ করে এইভাবেও দিতে পারে। এরপর আর কিছু প্রপার্টি, মেটালিক নেচার। তাহলে মেটালিক নেচারের ক্ষেত্রে এখানে বোরনটার যেহেতু একদম টপ মোস্টে আছে, তাহলে বোরনের ক্ষেত্রে মেটালিক নেচারের থেকে নন মেটালিক নেচারের সব থেকে বেশি। তারপরে অ্যালুমিনিয়ামের মেটালিক নেচার বেশি হচ্ছে, তারপর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে ক্রমশ মেটালিক নেচার ওখানে কমতে থাকছে। এর যদি আমরা এখান থেকে তার ডেনসিটি বিচার করতে চাই, যত আমাদের অ্যাটমিক মাস যত বাড়ছে, তার মাস বাড়ছে, সেখান থেকে তার ডেনসিটি বা ঘনত্বটাও ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে উপর থেকে নিচের দিকে। এবার
মেল্টিং পয়েন্ট, তাহলে এখান থেকে মেল্টিং পয়েন্ট বোরনের ক্ষেত্রে সব থেকে ম্যাক্সিমাম, কারণ বোরন অনেক মানে এলিমেন্টাল স্টেটে খুব স্টেবল এবং সেটা খুব মানে সলিডটা খুব হার্ড সলিড, সেখান থেকে তার ম্যাক্সিমাম বয়েলিং মেল্টিং পয়েন্ট। তারপরে গ্যালিয়ামের ক্ষেত্রে এটা মিনিমাম, তারপরে ক্রমশ এগুলো আরো বাড়তে থাকে। এবার বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে দেখলে আমরা বিচার করলে পাবো যত আমাদের এখান থেকে যত অ্যাটমিক রেডিয়াস যত বাড়ছে, দেন তার মলিকুলার মাস যত বাড়ছে, তার তার সেখান থেকে আমাদের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্টের মানটা ক্রমশ কমতে থাকছে। আর এই একটা ইন জেনারেল ট্রেন্ড গেল। এবার আমরা যদি এই আয়নিক রেডিয়াস যেটা পাওয়া যাচ্ছিল এখান থেকে প্রত্যেকে Tl3+ আর Tl+, তাহলে এই দুটোর যে স্টেবিলিটি, সেই ব্যাপারগুলোর জন্য আমরা ইনার্ট পেয়ার এফেক্টটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানটা আমি আবার একবার বলছি, যে এখানে যেটা পাওয়া যাচ্ছে আমাদের Tl অ্যাটম,